সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্যাটেলার। এবং আজকে আমরা আমাদের পিপিআর দ্যাট মিন্স পারমার পিওয়াইকিউ রিভিশন তার যেই লেকচার নাম্বার 3টা আছে সেটা রিভাইজ করব এখানে। এবং যারা নিউ আছো এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলি যে আমরা পারমার স্যারের যেই ক্লাসগুলো হচ্ছে PYQ 5, ঠিক আছে, সেটা এখানে রিভাইজ করছি। কিভাবে রিভাইজ করছি? একদম ভেরি ফার্স্ট যেই কোশ্চেনগুলো আমাদের হয়, যে স্যার যেই এটা হলো স্যারের নোট, ঠিক আছে, স্যারের নোটগুলো করাচ্ছে এবং এই নোটের এক্সট্র্যাকশন হলো এই কোশ্চেনগুলো। এগুলো আমি এখান থেকে বের করে নিচে লিখছি। সাথে প্রথমেই তোমাদেরকে আমি বলছি যে এই কোশ্চেনগুলো আমি একবার করে তোমাদের শো করছি, তোমরা পজ করে নিজেরা ট্রাই করো। দেন আমি একবার করে বলেও দেবো যদিও কোশ্চেনগুলো, তোমরা নিজেরা ট্রাই করো, দেখো নিজেকে অ্যাসেস করো যে তুমি কতটা তোমার ইয়াদদাস ঠিকঠাক আছে কি নেই। ঠিক আছে, এবং সাথে এই কোশ্চেন কটা আমার বলার সাথে সাথে আমি এই পেজটাতে চলে আসবো এবং পেজটা ফুললি কী বলে ওটাকে ছেড়খানি ঠিক আছে, কাটছাট করবো। সো এখান থেকে আশা করি তোমাদের রিভিশনটা খুব ঠিকঠাকভাবে হবে এবং সুবিধা হবে। দেখো প্রত্যেকটা পেজই আমি এরকম সিস্টেমে করেছি। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটা। যারা পুরনো রয়েছে তারা তো বুঝেই গেছে দিনে 2-3 দিন ধরে, এবং যারা নতুন রয়েছে তাদের জন্য আমি বলে নিলাম 2 মিনিট ফার্স্টের। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আর্টিকেল, মানে এটা কত নম্বর আর্টিকেলে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে বলা আছে, বা কত থেকে কত আর্টিকেল অবধি সেটা বলবে তোমরা। ঠিক আছে, এবং আর্টিকেল 1 আমাদের কি বলা আছে, তারপরে ফরমেশন অফ স্টেট। ঠিক আছে, ভালো করে দেখবে ফরমেশন অ্যান্ড স্ট্যাবলিশমেন্ট। ফরমেশন অফ স্টেট কত নম্বর আর্টিকেলে বলা আছে, এবং স্ট্যাবলিশমেন্ট অফ স্টেটস এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে। খুব ভালো করে দেখবে, ফরমেশন আর স্ট্যাবলিশমেন্টের মধ্যে তফাৎ আছে কিন্তু। ঠিক আছে, তারপরে নাও হাউ মেনি পার্টস আর দেয়ার, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আগে কটি পার্ট ছিল, এখন কটি পার্ট আছে, দুটোই তোমরা নিজের মাথায় নিয়ে আসার চেষ্টা করো। তারপরে কনকারেন্ট লিস্ট, এখন কনকারেন্ট লিস্ট বর্তমানে আমাদের কোথা থেকে, কনকারেন্ট লিস্টে এখন কতগুলো সাবজেক্ট রয়েছে সেটাও বলবে এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও বলবে তোমরা। তারপরে জয়েন্ট সিটিং আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, আর্টিকেল 2-তে আমাদের কী বলা আছে এবং আর্টিকেল 3-তে কী বলা আছে। ঠিক আছে, আই থিঙ্ক এই কটাই ছিল আজকে ফার্স্ট পেজের কোশ্চেন। সেকেন্ড পেজ তো ওগুলো তো এখনও পড়েই রইলো, ওগুলো তো এখনও হাতে দিইনি। দেখো চলো তাহলে ফার্স্ট কোশ্চেন রয়েছে, জাস্ট মিনিট ওয়েট, লেট মি ফিক্স দ্য পেজ। পারফেক্ট। কী রয়েছে দেখো, হুইচ আর্টিকেলস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। বলেই দিলাম 1 থেকে 4 নম্বর আর্টিকেল অবধি আমাদের ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে ডিল করে এই আর্টিকেলটা। তারপরে দেখো এখানে দেখে নাও যে বিফোর আর আফটার আমাদের প্রথমে পার্ট ছিল 22টা, এখন বর্তমানে পার্ট আমাদের 25টা, আর্টিকেল ছিল 395টা, এটা এখন আই থিঙ্ক 445 প্লাস। ঠিক আছে, অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে, সাথে সাব আর্টিকেল যুক্ত হয়ে এটা হয়েছে। তারপর স্কেডিউল থেকে 8টা ছিল, এখন বর্তমানে 12টা আছে। এবং চলে আসো এখানে অ্যামেন্ডমেন্ট 5 ইট অ্যালাউস, মানে আমাদের অ্যামেন্ডমেন্ট 5 নম্বর অ্যামেন্ডমেন্টে কী বলা আছে, ইট এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্টকে পাওয়ার দেয় টু ফিক্স দ্য টাইম লিমিট ফর দ্য স্টেট লেজিসলেচার টু এক্সপ্রেস ইটস ভিউ অন দ্যাট পার্টিকুলার বিল। মানে অ্যামেন্ডমেন্ট 5-এ বলে দেওয়া হয়েছে যে কোনো স্টেট লেজিসলেচারের কাছে ধরো কোনো বিল পাঠানো হলো, তখন আমাদের প্রেসিডেন্টের কাছে এই পাওয়ারটা আছে যে সে এই টাইমটা লিমিট করতে পারে, যে এই টাইমের মধ্যে তোমার স্টেট লেজিসলেচারকে অ্যান্সার দিতে হবে, আদারওয়াইজ তোমাদের অ্যান্সার আমাদের কাছে দরকার নাই, আমরা নিজেদের মতো নিজেরা কাজ করে নেব। ঠিক আছে, চলো এবার আর্টিকেল 1-এ আসি। আর্টিকেল 1-এ বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। এই লাইনটুকু মনে রাখলেই হয়ে যায়। ঠিক আছে, নেমস কী লিখেছে এটা, নেমস স্টেটস অ্যান্ড ইউটিস অ্যান্ড টেরিটরিজ দ্যাট মে অ্যাকোয়ার্ড ইন ফিউচার, এবং যেই ইউনিয়ন টেরিটরি বা টেরিটরিগুলোকে ফিউচারে অ্যাকোয়ার করা হবে সেগুলো সম্পর্কেও বলা আছে কোথায়, আর্টিকেল 1। তারপরে আর্টিকেল 2-তে বলা আছে এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। নাইস, মানে তৈরি তুমি বাইরের রাজ্যকে ভিতর নিজের রাজ্যের মধ্যে নিয়ে নতুন রাজ্য তৈরি করতে পারবে। ধরো ইচ্ছা হলো পাকিস্তানকে আমরা দখল করে নিলাম, ঠিক আছে, দখল করে তাহলে পাকিস্তানকে কত নম্বর আর্টিকেলের মধ্যে ভারতের অন্তর্ভুক্ত করবো, সেটা 2 নম্বর আর্টিকেলে। এবার দেখো আর্টিকেল 3, খুব ডাউট হয় এর দুটোর মধ্যে, দেখে নাও। এটা ছিল স্ট্যাবলিশমেন্ট মানে নতুন করে তৈরি, আর ফরমেশন মানে হলো গিয়ে যেটা আমার তোমার এক্সিস্টিং রয়েছে সেটাকেই ছেড়খানি করে এদিক ওদিক করে তৈরি করা। ঠিক আছে, তাহলে দেখে নাও অফ নিউ স্টেটস চেঞ্জ ইটস বাউন্ডারি এরিয়া, তারপরে কী লিখেছে বাইফার্কেশন নেম প্রভৃতি জিনিস। তারপরে 4 নম্বর আর্টিকেলে বলা আছে যে চেঞ্জ মেড বাই আর্টিকেল 2 and 3, মানে আর্টিকেল 2 and 3 দ্বারা যেই চেঞ্জগুলো করা হবে সেগুলোকে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হিসেবে ধরা যাবে না। মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যে আমাদের 368-র মধ্যে যে প্রভিশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে ধরা যাবে না। ঠিক আছে, এবং 368 আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, আর কিছু ছিল এই পেজে, হ্যাঁ আরেকটু আছে নিচের দিকে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট ভিসাভিস মানে উদাহরণ। ঠিক আছে, ফিউচার্স
ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য ইনকারেক্ট। দেখো এটা আমাদের হলো 2 and 3 আমাদের ইনকারেক্ট, কিন্তু কারেক্ট কোনটা আমি বলে দিচ্ছি। দো ইন্ডিয়া হ্যাজ ফেডারেল সিস্টেম, ইন্ডিয়ার ফেডারেল সিস্টেম থাকা সত্ত্বেও কনস্টিটিউশন ডাজ নট মেনশন দ্য ওয়ার্ড ফেডারেশন, এটা কিন্তু পুরো পারফেক্ট লেখা আছে এখানে, ঠিক। আর দেখো এখানে লিখেছে আর্টিকেল 5 অফ কনস্টিটিউশন, পার্লামেন্ট ল ক্যান ক্রিয়েট নিউ স্টেটস, এটা কি হবে? কেবলই তো আমরা পড়লাম, হবে না, এটা আমাদের আর্টিকেল 2 হবে। তারপরে আর কি বলা আছে, ইউনিয়ন টেরিটরি লেজিসলেচার ক্যান এনাক্ট ল, ভুলভাল দেওয়া আছে আমাদের, মানে 3 নম্বরটা ঠিক আছে, এই 3 নম্বর বলছি কেন, তাহলে ইনকারেক্ট চেয়েছে আমাদের, ঠিক আছে, ইনকারেক্ট আমাদের 2 আর 3 ইনকারেক্ট, 4 নম্বরটা আমাদের ঠিক আছে, বোথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার ক্যান পাস লস অন সাবজেক্ট ইন দ্য কনকারেন্ট লিস্ট, বোথ ঠিকই দেওয়া আছে। তারপরে ফ্রম অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, মানে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে আমরা কী কী গ্রহণ করেছি সেটা একবার দেখে নাও। এক তো গ্রহণ করেছি জয়েন্ট সিটিং, ট্রেড অ্যান্ড কমার্স আর কনকারেন্ট লিস্ট, কী করে মনে রাখবে দেখে নাও এখান থেকে, যে অস্ট্রেলিয়া টিআরএ থেকে কী হয়, ট্রেড অ্যান্ড কমার্স, ট্রে, এবার জয়েন্ট সিটিং তো এটা আই থিঙ্ক এমনি মনে থেকে যাবে, ঠিক আছে, বা জয়েন্টের টি থেকে এই যে টি মনে রাখতে পারো, বা এই সিটিং এস থেকে সিটিংও মনে রাখতে পারো, জয়েন্ট সিটিং, আর কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, কনকারেন্ট লিস্ট এটা সবারই মুখস্থ থাকে, বাদ বাকি এই দুটো ট্রিক তো বলে দিলাম, যে জয়েন্ট সিটিং মানে সিটিং এস থেকে সিটিং, আর টিআরএ থেকে ট্রেড, ঠিক আছে। তারপরে নেক্সট পেজে যাই, বা নেক্সট পেজের এক্সট্রাকশনে যাই, যে নেক্সট পেজ থেকে আমি কী এক্সট্রাক্ট করেছি দেখে নাও। জয়েন্ট লিস্ট বা আমাদের কনকারেন্ট লিস্ট দুটো একই জিনিস। জয়েন্ট লিস্ট ইজ ইন ড্যাশ স্কেডিউল, জয়েন্ট লিস্ট আমাদের কোন স্কেডিউলের মধ্যে রয়েছে, অ্যান্সার করো নিজেরা মাথায়। তারপরে প্রিয়াম্বেল জাস্টিসিয়েবল আর নন জাস্টিসিয়েবল, ঠিক আছে। তারপরে হুইচ ইয়ার প্রিয়াম্বেল অ্যামেন্ডেড, কোন ইয়ার প্রথম প্রিয়াম্বেল অ্যামেন্ড করা হয়। বেরুবাড়ি ইউনিয়ন কেস কত সালে করা এটা হয়েছিল, বেরুবাড়ি ইউনিয়ন কেসটা, এবং এটাতে কী রায় দেয়, এই কেসটা কী রায় দেয় এবং কত সালে এই কেসটা করা হয়েছিল। তারপরে কেশবনন্দা ভারতী কেস কোন ইয়ারে এটা করা হয় এবং কী বলেছিল এই কেশবনন্দা ভারতী কেস। তারপরে সেকুলার শব্দটি কবে আমাদের যোগ করা হয়, ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার আর ডেমোক্রেটিক, এই তিনটে শব্দ, এখানে শুধু আমি সেকুলার লিখেছি, এটা কবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যোগ করা হয়, ঠিক আছে, বা আমাদের প্রিয়াম্বেলে যোগ করা হয়। হুইচ অ্যামেন্ডমেন্ট সমান মিনি কনস্টিটিউশন, মানে কোন অ্যামেন্ডমেন্ট আমাদের মিনি কনস্টিটিউশন নামে পরিচিত, ঠিক আছে। মিনেভ্রা মিল কেস কত সালে হয়, আর লিথোস্ফিয়ার কী কী দিয়ে আমাদের তৈরি সেটা বলবে তোমরা, ঠিক আছে। চল এবার তাহলে আমরা এক্সট্রাকশানে চলে আসি, এক্সট্রাকশন না, এবার ডিসকাশনে আসি, ঠিক আছে। ফার্স্টে আমাদের রয়েছে স্কেডিউল 7। স্কেডিউল 7 আমাদের কী নিয়ে ডিল করে, আমাদের যে জয়েন্ট লিস্টের কথা কেবল বললাম সেই জয়েন্ট লিস্ট নিয়ে ডিল করে কি আমাদের স্কেডিউল 7। তারপরে নাইস, ঠিক আছে, চলো এখানে আমাদের যে এটা দিয়েছে আমাদের ইউনিয়ন লিস্ট, এটা ইউনিয়ন লিস্ট আর এটা আমাদের স্টেট লিস্ট। এই ইউনিয়ন লিস্ট নিয়ে আমাদের কে ডিল করে বলো তো, জাস্ট মিনিট ওয়েট, ঠিক আছে। এই যে ইউনিয়ন লিস্টগুলো দেখতে পাচ্ছ এখানে, সেই ইউনিয়ন লিস্টগুলোর উপরে পাওয়ার চলে আমাদের পার্লামেন্টের, এবং স্টেট লিস্টগুলোর উপরে পাওয়ার চলে স্টেট লেজিসলেচার, ঠিক আছে। এবং যখন এই বোথ, এটা হলো কনকারেন্ট লিস্ট যেটা আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, এই বোথ যখন কোনো একটা বিল ধরে পাস করা হলো, ইউনিয়ন আর স্টেট লেজিসলেচার দুজনের মানে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, সেটা তখন সেটায় পাওয়ারটা প্রিভেল করবে ইউনিয়নের, ঠিক আছে, মানে আলটিমেট পাওয়ারটা সেই পার্লামেন্টের কাছে দেওয়া আছে, পার্লামেন্টের পাওয়ার বেশি স্টেট লেজিসলেচারের থেকে, সেটা এখানে বোঝালো। তারপরে এটা দেখে নাও, প্রিয়াম্বেল নন জাস্টিসিয়েবল, ঠিক আছে, একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম প্রিয়াম্বেল জাস্টিসিয়েবল অর নট, প্রিয়াম্বেল হলো আমাদের নন জাস্টিসিয়েবল, ঠিক আছে, দেখে নাও। তাহলে নেইদার এ সোর্স অফ পাওয়ার অ্যান্ড নট এ লিমিট অফ পাওয়ার, লিমিট অন গভর্নমেন্ট পাওয়ার, প্রিয়াম্বেল এটা বলা আছে যে এটা আমাদের কোনো সোর্সও না পাওয়ার, এটা আমাদের পাওয়ারকে লিমিটও করে না। তারপরে এবং প্রিয়াম্বেলের বেশ কয়েকটা জিনিস আমাদের পড়তে হয়, সোর্স, নেচার, অবজেক্টিভ এবং ডেট অফ অ্যাডপশন। আই থিঙ্ক এটা প্রিয়াম্বেলের নিচের দিকে একটা ছবি পাবো, তখন এটা ডিসকাশন করছি। তারপরে বেরুবাড়ি ইউনিয়ন কেস, এটা কত সালে হয়েছিল আমাদের 1650 সালে, বহুত ইম্পর্টেন্ট। তারপরে প্রিয়াম্বেল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা আমাদের এই বেরুবাড়ি ইউনিয়নের যে রায় সেটাতে দেওয়া হয়েছে যে প্রিয়াম্বেল আমাদের কনস্টিটিউশনের কোনো পার্ট নয়। তারপরে কেশবনন্দা ভারতী কেস আমাদের কত সালে হয়, 73, প্রত্যেকটা অসম্ভব ইম্পর্টেন্ট। এবং এখানে বলেছিল যে প্রিয়াম্বেল ইজ দ্য পার্ট অফ কনস্টিটিউশন অ্যান্ড হেন্স, মানে এতএব ক্যান বি অ্যামেন্ডেড, সো এটাকে আমাদের অ্যামেন্ড করা যাবে, ঠিক আছে। বেরুবাড়িতে বলেছিল প্রিয়াম্বেল পার্ট না, আর কেশবনন্দা ভারতীতে বলেছিল প্রিয়াম্বেল পার্ট। আর যে 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেটাকে বলা হয় আমাদের মিনি কনস্টিটিউশন। এবং এখানে আমাদের 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, যে সেকুলার, কোথায় গেল, সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি, SSI, ঠিক আছে, সেকুলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি। এখানে কিন্তু আমাদের সোভরেন দিয়ে গুলিয়ে দেবে, তোমাদের গোলালে পরে চলবে না। তারপরে মিনেভ্রা মিল কেস
কত সালে হয় আমাদের 1980 সালে, এবং এলআইসি কেস সেটা হয় 1995 সালে, জাস্ট দেখে রাখো। এবং এই দুটো কেসই বলো তো কী করে আমাদের যে কেবিসি দ্যাট মিন্স কন বানেগা কারোরপতি না, কেশব নন্দা ভারতী কেস, ঠিক আছে, কেশব নন্দা ভারতী কেস, এই দুটোকেই কনফার্মেশন দেয় আমাদের এই দুটো কেস, মিনেভ্রা মিল আর এলআইসি, মানে সাপোর্ট করে কেশব নন্দা ভারতীর স্টেটমেন্টটাকে। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ক্যাজুয়াল প্ল্যানেট অন আর্থ অ্যান্ড ড্যাশ ওভার এত কিমি স্কোয়ার, ঠিক আছে, মানে বলছে হুইচ দ্য লার্জেস্ট ক্যাজুয়াল প্লেট, আর কিছু দেখার দরকার নেই, এই যে এগুলো হলো কি পয়েন্ট, যে লার্জেস্ট ক্যাজুয়াল প্লেট বা লার্জেস্ট প্লেট ভাবলেও তোমার মিটে যাবে ঝামেলা, ঠিক আছে। তাহলে লার্জেস্ট প্লেট কোনটা আমাদের? প্যাসিফিক প্লেট, মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো লিথোস্ফিয়ার আমাদের কী কী দিয়ে তৈরি? এক তো ক্রাস্ট আর আপার সলিড পার্ট অফ ম্যান্টেল, যেখানে নিচেরটাতে রয়েছে, আমি ওটা পরে ডিসকাশনে আসছি, আগে কোশ্চেনগুলো এখান থেকে দেখে নিই, 3 নম্বর পেজের এক্সট্রাকশন। চলো, কোর অফ আর্থ ইজ মেড অফ, মানে আমাদের যে আর্থের যে কোর সেটা কী দিয়ে তৈরি। তারপরে লেন্থ অফ ম্যান্টেল মানে কত থেকে কত কিলোমিটার, এর যে বিস্তার সেটা কত কিলোমিটার। তারপরে স্মলেস্ট প্লেট অফ মেজার, যে আমাদের মেজার 7টা প্লেট আছে তার মধ্যে স্মলেস্ট কোনটা, এবং লার্জেস্ট প্লেট কোনটা, আমাদের যেই পুরোপুরি ওভারঅল ওয়ার্ল্ড রয়েছে এর মধ্যে লার্জেস্ট প্লেট কোনটা, ঠিক আছে, মানে মেজর মাইনর দুটো মিলিয়ে। তারপরে প্লেট মুভমেন্ট, নট প্ল্যাট, ইটস প্লেট মুভমেন্টসের যে টাইপগুলো হয় সেই টাইপগুলো 3 প্রকার হয়, আমি বলে দিচ্ছি কী কী টাইপ, সেটা তোমরা মাথায় রিকল করার চেষ্টা করো, ঠিক আছে। তারপরে ঠিক আছে, সায়েন্স অফ অ্যানিম্যাল বিহেভিয়ারের সায়েন্সকে আমাদের কী বলা হয়। তারপরে আর্থের যেই টোপোগ্রাফিক ফিচার্স সেটাকে স্টাডি, মানে তার স্টাডিকে আমাদের কী বলা হয়। আর আচ্ছা, আই থিঙ্ক না, এই পেজ থেকে আমি এই কটাই ভালো প্রশ্ন পেয়েছি, দেখে নাও এবার ডিসকাশন। ছোটো হ ভাই, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এটা আমাদের দেখো পৃথিবীকে একটু তরমুজের মতন কেটে নিলাম, একদম উপরে রয়েছে আমাদের ক্রাস্ট, তারপরে রয়েছে আমাদের এই লিথোস্ফিয়ার থাকে, লিথোস্ফিয়ার এখানে সলিড মল্টেন অবস্থাতে আমাদের আরও একটা জিনিস থাকে, সেটা বলছি পরে। এবার দেখে নাও মেন পয়েন্টগুলো। ম্যান্টেল হলো আমাদের কত কিলোমিটারের বিস্তার? 2900 কিলোমিটারের বিস্তার, ঠিক আছে। ক্রাস্টের বিস্তার কত? 100 কিলোমিটার। এবং আমাদের যে কোর আমাদের কী দিয়ে তৈরি? নিফে বা ফেনি, মনে রাখতে পারো, FENI, এখানে FENI, ফেরাস আর নিকেল দিয়ে আমাদের কী তৈরি? ফেনি। আর এটা আমাদের কত কিলোমিটার অবধি? 6300 কিলোমিটার অবধি এর যেই বিস্তার সেটা, ঠিক আছে, মানে আমাদের আর্থের রেডিয়াস ওয়ান কাইন্ড অফ বলা যায়। আর দেখো কেবল যেটা বললাম যে অ্যাস্থনোস্ফিয়ার, বললাম না একটা সলিড মোল্টেন আকারে একটা থাকে, মানে নরম থকথকে জেলির মতো, এটা হলো আমাদের উইক সেমি মোল্টেন অবস্থায় থাকে, এটাকে বলা হয় আমাদের কি? অ্যাস্থনোস্ফিয়ার, যার উপরে এই যে প্লেটগুলো রয়েছে এই প্লেটগুলো স্লাইড করে, এবং স্লাইডের ফলে আমাদের ভূমিকম্প হয়। এবং মেনলি আমাদের কটা প্লেট আছে মেজর প্লেট? সেটা হলো 7টি। ফার্স্ট হলো প্যাসিফিক প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট আর আন্টার্কটিক প্লেট, ঠিক আছে। এর মধ্যে লার্জেস্ট প্লেট হলো আমাদের প্যাসিফিক প্লেট। তারপর আমাদের স্মলেস্ট প্লেট যদি জিজ্ঞেস করা হয় মেজারের মধ্যে, সেটা হলো আমাদের সাউথ আফ্রিকান প্লেট, মনে থাকবে আমাদের সাউথ আফ্রিকান প্লেট, সাউথ আফ্রিকা, নট আফ্রিকা, দ্যাটস আমেরিকা, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকা বলে দিয়েছি, সাউথ আমেরিকান প্লেট। দেন আসে আমাদের স্মলেস্ট হলো ওভারঅলের মধ্যে সব থেকে স্মলেস্ট প্লেট কোনটা? সেটা হলো আমাদের জুয়ান দে ফুকা প্লেট, ঠিক আছে। এবার দেখুন আমাদের প্লেট মুভমেন্ট ক রকমের হয়? 3 রকমের হয়। কী? ফার্স্ট হলো আমাদের কনভার্জেন্ট, কই গেল এই যে আগে ডাইভার্জেন্ট থেকেই বলছি, একটা হলো ডাইভার্জেন্ট, একটা কনভার্জেন্ট, একটা হলো ট্রান্সফর্ম। ডাইভার্জেন্ট মানে একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। কনভার্জেন্ট মানে একটা আরেকটার দিকে আসছে। আর এই ট্রান্সফর্ম মানে এই একটা আরেকটার পাশাপাশি থেকে উপরে নিচে স্লাইড করছে, ঠিক আছে। যখন দেখো এই দুটো এরকম দূরের দিকে এরকম দূরে সরে যাবে না, তখন মাঝের যেই লাভা বা ম্যাগমা সেটা বাইরে বেরোবে, সেটা বাইরে বেরিয়ে নতুন একটা ক্রাস্ট আমাদের তৈরি করবে। ফলে এটাকে আমাদের কি বলা হয়? কই গেল? এটাকে আমাদের বলা হয় স্প্রেডিং, মানে পাশের দিকে যাচ্ছে। এবং এফেক্ট, এর ফলে কী হয়? কনস্ট্রাকশন আর ক্রিয়েটিং অফ নিউ লিথোস্ফিয়ার বা আমাদের ক্রাস্ট তৈরি হয় নতুন, বোঝা গেছে। এবং টোপোগ্রাফি রিচ লেয়ার দেখার দরকার নেই। ভলকানিক অ্যাক্টিভিটি ইয়েস হয় এটার সময়। এবং কনভার্জেন্ট, যেটা এরকম একটা উপরের দিকে আসছে, ধরো যেটা আমাদের হালকা সেটা তো ভারীটার দিকে উপরে উঠে যাবে, আর উপরে যেটা ভারী সেটা নিচের দিকে নেমে, ফলে যেটা নিচের দিকে নামলো সেই ক্রাস্টটা আমাদের ডিস্ট্রাক্ট হলো কি হলো না, মানে ম্যাগমা বা লাভার তো থাকে নিচে, সেটাতে মিশে ওটা গলে যাবে পুরোপুরি। সো এটাকে কী বলা হয়? আমাদের ডিস্ট্রাকটিভ ক্রাস্ট, মানে আমাদের ক্রাস্ট এই আর ডিস্ট্রাকটিভ মুভমেন্টও বলা হয়, ঠিক আছে, এই কনভার্জেন্টকে মনে রাখবে। এবং এতে আমাদের কী হয়? ট্রেঞ্চ তৈরি হয়, এবং এতেও ভলকানিক অ্যাক্টিভিটি হয়।
তারপরে আসছে আমাদের ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হলো ল্যাটারাল, মানে এরকম এরকম পাশাপাশি অবস্থায় এদিক ওদিক যাওয়া আসা করবে। এটা হলো আমাদের কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ বলা হয় এটাকে। এবং লিথোস্ফিয়ার নাইদার ক্রিয়েট নট ডিস্ট্রয়, এটাতে লিথোস্ফিয়ারের কোনো ডিস্ট্রয় ফিস্ট্রয় কিছু হয় না। আর এই দুটোই আমাদের নো আছে, একবার দেখে নাও। আই থিঙ্ক এই যদি ছবিটা তোমার মাথায় ক্লিয়ার থাকে তাও তোমার প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সায়েন্টিফিক ডিসিপ্লিন কনসার্নড উইথ দ্য ডেসক্রিপশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ আর্থ ট্রোপো। এই দেখো, এত কিছু ইংলিশের কোনো মাথামুন্ডো দরকারই নাই, তোমার মেন ফিচার্স হলো এটুকু। আর্থের যে ট্রোপোগ্রাফিক ফিচার সেটার স্টাডিকে আমাদের কি বলে, এটা হলো আমাদের জিওমরফোলজি বলে, ঠিক আছে। এবং তোমাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে সায়েন্স অফ অ্যানিম্যাল বিহেভিয়ার, এটা হলো আমাদের এথনোলজি, ঠিক আছে, এথোলজি, ঠিক আছে। তারপরে আসছে আমাদের মেটেরোলজি। মেটেরোলজি হলো আমাদের স্টাডি অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড এফেক্টস অন ওয়েদার, ওয়েদারের উপরে যে এফেক্টস সেটাকে আমাদের বলা হয় কি, মেটেরোলজি। দেন আসি নেক্সট পেজে, যে এজ অফ রক, এজ অফ রক নোন বাই, মানে আমাদের যেই পাথরের এজ সেটা আমরা কী দিয়ে প্রমাণ লাগাই, মানে সেটা আমরা কী দিয়ে বার করি, ঠিক আছে, কি ডেটিং ফেটিং আছে মনে করার চেষ্টা করো। স্টাডি অফ রককে আমরা কি বলি, হরপ্পা অ্যান্ড ইটস ব্যাঙ্ক অফ হুইচ রিভার, মানে হরপ্পা কোন রিভারের ব্যাঙ্কে অবস্থিত, হ্যাড হাউ মেনি গ্রানারি, হরপ্পাতে কতগুলি গ্রানারি পাওয়া গেছিলো, মানে শস্যাগার পাওয়া গেছিলো হরপ্পা থেকে। হুইচ অ্যানিম্যাল ওয়াজ ইন, মানে কোন অ্যানিম্যাল, আমাদের যেই অ্যানিম্যালগুলোই প্রোটোসিভা সিলের মধ্যে ছিল সেগুলো একবার তোমরা ইয়াদ করার চেষ্টা করো যে কোন কোন অ্যানিম্যালগুলো প্রোটোসিভা সিলের মধ্যে ছিল। তারপরে গ্রেট বাথ অ্যান্ড গ্রেট গ্রানারি, এটা আমাদের কোথায় পাওয়া গিয়েছিল। তারপরে মহেঞ্জোদারো, মোদিজি, নট মহেঞ্জোদারো, মোদিজি অ্যান্ড মেলোনিজি, আমি দুটোই ধরলাম, ধরো মোদি আর মেলোনি, এই দুজনকে আমাদের কোথা থেকে পাওয়া গেছিলো কেউ বলো তো, সেম জায়গা থেকেই পাওয়া গেছিলো। মোদিজি দ্যাট মিনস আমাদের বিয়ার্ডেড ম্যান, আর মেলোনি মানে আমাদের ড্যান্সিং গার্ল। তারপরে ম্যাজিক্যাল মন্ত্রাস অন হুইচ ভেদ, ইন হুইচ ভেদ, মানে ম্যাজিক্যাল মন্ত্র আমাদের কোন বেদের মধ্যে এটা দেওয়া আছে। ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট বেদ কোনটা আমাদের, সোজা প্রশ্ন প্রত্যেকটা। তারপরে আমাদের আসছে সাবডিভিশন অফ ভেদ, মানে বেদের যে আবার একটা সাবডিভিশন আছে সেটা কী নামে পরিচিত এবং তার নামগুলো মনে করার চেষ্টা করো, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা ডিসকাশনে আসি। ঠিক আছে, এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে আমাদের, স্ট্রাকচারাল জিওলজি ডিলস উইথ, মানে স্ট্রাকচারাল জিওলজি কী নিয়ে ডিল করে। এ দেখো নামের মধ্যে উত্তর রয়েছে, স্ট্রাকচারাল মানে স্ট্রাকচার নিয়ে ডিল করবে। তাহলে দেখে নাও, দ্য ফর্মস, আমি ঠিক পেজে আসলাম তো, জাস্ট ওয়েট, দ্য ড্যান্সিং, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট পেজ আছে। দেখো তাই এটা আমাদের নামে উত্তর রয়েছে, দ্য ফর্ম ক্লাসিফিকেশান, মানে ফর্ম মানে তৈরি হওয়া, ক্লাসিফিকেশান মানে ভাগ, তারপরে মেকানিজম অ্যান্ড কজ অফ রক স্ট্রাকচার ইভ্যালুয়েশন, সেটাই হলো আমাদের স্ট্রাকচার, মানে স্ট্রাকচার নিয়ে ডিল করছে। তারপরে এটা হলো আমাদের ইন্টারনাল পার্ট অফ আর্থ, এই জিনিসটা, ঠিক আছে। তারপরে কার্বন ডেটিংয়ের মাধ্যমে আমরা কী করি, রকের যেই বয়স সেটা কার্বন ডেটিংয়ের মাধ্যমে আমরা জানি, মানে জানতে পারি। তারপরে স্টাডি অফ রককে আমাদের কী বলা হয়, পেট্রোলজি, কারণ পেট্রো সিনোনিম স্ট্যান্ডস ফর আমাদের রক। তারপরে কি বলছে, ড্রেনস এক্সিস্টিংস ফ্রম মহেঞ্জোদারো হ্যাড ড্যাশ ডোরস দ্যাট ওয়্যার প্রবাবলি closed at night prevent vagrants and negative elements, মানে বাইরে থেকে আসা খারাপ শক্তি এবং ভ্র্যাগ্রেন্টস মানে আমাদের ভবঘুরে টাইপের লোকজন, এদেরকে আটকানোর জন্য যেই ডোরগুলো ব্যবহার করতো সেটা কিসের ডোর ছিল, এটা হলো আমাদের উডেন ডোর, মনে রাখা উচিত। তারপরে হরপ্পাতে আসো এই পাশে, এবং যে ইন্দাসের ব্যাঙ্কে আমাদের কী তৈরি, ব্যাঙ্ক মানে ইন্দাস নদীর পাড়ে কী অবস্থিত আমাদের মহেঞ্জোদারো। তারপরে মহেঞ্জোদারো মুভিটাও আই থিঙ্ক সবাই দেখেছো, ঋত্বিক রোশনের। তারপরে হরপ্পা রিভার, হরপ্পা আমাদের কোন রিভারের পাশে অবস্থিত, সেটা হলো রাভি রিভার। এখানে কটা গ্রানারি ছিল, 12টা, এবং 6টা গ্রানারি ইন ইচ র, প্রত্যেকটা রতে। এটা আমাদের আরবান সিভিলাইজেশন টাইপের এখানে যে টাউন প্ল্যানিং সেটা ছিল, ঠিক আছে। তারপর এখানে কী লিখেছিল, ড্রেনিং ছিল পুরো পারফেক্ট অবস্থাতে, আর যে রোডগুলো সেটা একটা অপরটাকে 90 ডিগ্রিতে কাট করছিল, ঠিক আছে, মানে খুব ওয়েল প্ল্যান্ড ছিল জায়গাটা। তারপরে আসো, এবং ফ্রম মহেঞ্জোদারো, এগুলো বারবার জিজ্ঞেস করে যে মহেঞ্জোদারো থেকে আমরা কী কী পেয়েছি। ড্যান্সিং গার্ল, দ্যাট মিনস আমাদের মেলোনিজি, এখানে এই জর্জিয়া মেলোনি, এখানে হাইটটাও দেওয়া আছে, হাইটটাও মনে রাখবে, হাইটটা ইম্পর্টেন্ট, এটা হলো 10.5 সেমি, এটা কী দিয়ে তৈরি, ব্রোঞ্জ দিয়ে। তারপরে আমাদের বিয়ার্ডেড ম্যান, দ্যাট মিনস আমাদের মোদিজি, 17.5 সেমি। প্রোটোসিভা সিল, এখানে কী কী পাওয়া গেছিলো, বাফেলো, এলিফ্যান্ট, টাইগার, রাইনো, ডিয়ার, ঠিক আছে, এটা আমাদের স্টিয়াটাইট দিয়ে তৈরি। তারপরে মাদার গডেস আমাদের কি দেখাচ্ছে, একটা
যে একটা মাদার গডেসের উম থেকে কি তৈরি হচ্ছে, একটা গাছ টাইপের বেরোচ্ছে, ঠিক আছে। এটা কী দিয়ে তৈরি ছিল আমাদের, মেড অফ টেরাকোটা। এখানে ছবিগুলো ক্যান আর্ট করেনি, কে জানে যে নোট বানিয়েছে, কী জানি। তারপরে গ্রেট বাথও পাওয়া গেছে এখানে, এবং গ্রেট গ্র্যানারিও পাওয়া গেছে আমাদের এই মহেঞ্জোদারোতেই, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেছে। নেক্সট পার্টে আসো। কনসাইড দ্য ফলোইং স্টেটমেন্ট ইন দ্য কনটেক্সট অফ বেদাস। দ্য বেদাস আর কল্ড শ্রুতি। এটা কি ঠিক না ভুল? একদম পারফেক্ট আছে, কারণ আমাদের বেদাস শুনে শুনে মনে রাখতে হয়, ঠিক আছে। হার্ড মানে শোনা। তারপরে 2 নম্বর কী বলেছে, দ্য ঋগ্বেদা কনসিস্ট অফ 10 মন্ডলস। এটা ঠিক না ভুল? পুরো পারফেক্ট আছে, আমাদের দুটোই ঠিক। এটা আমাদের 10টা মণ্ডলে বিভক্ত। চলো আস্তে আস্তে মণ্ডলগুলো আমরা দেখব। মণ্ডল থেকে আমি কি প্রশ্ন করিনি, জাস্ট আ মিনিট ওয়েট। মণ্ডল করেছি, নেক্সট পেজে আছে, তাই ভাবলাম মণ্ডল থেকে তো আমি প্রশ্ন করেছিলাম। হোয়ার ইজ আওয়ার মণ্ডল, মণ্ডলটা হারিয়ে গেল নাকি। তারপরে এখানে আর কি কি দেওয়া আছে আমাদের, যে আমাদের বেদাস কটা বেদা আছে আমাদের, 4টে বেদা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। ঋগ্বেদ হলো আমাদের ওল্ডেস্ট এবং লার্জেস্ট বেদ। এখানে 1028টি হাইম বা মন্ত্র রয়েছে, এবং ভার্সেস আছে কটি, 600টা ভার্সেস আছে। এবং সামবেদটাকে আমাদের সামগানও বলা হয়, বা এটা মিউজিকের প্রতি ডেডিকেটেড। যজুর্বেদে আমাদের কী দেওয়া আছে, প্রেয়ার্স অ্যান্ড রিচুয়ালস সম্পর্কে দেওয়া আছে। এবং অথর্ববেদ, এটা দেওয়া আছে আমাদের ম্যাজিক্যাল স্পেলস, মানে যেই যা ম্যাজিক্যাল যে মন্ত্রতন্ত্র সেগুলো দেওয়া আছে। এবং ওয়ার্ড অফ ইভিলস, মানে ইভিলসদের তাড়ানোর জন্য। তারপরে সাবডিভিশন অফ বেদার আবার সাবডিভিশন হলো সংহিতা, আরণ্যক্স, ব্রাহ্মণস অ্যান্ড উপনিষদ, ঠিক আছে। এটা হলো ফ্রম ডুয়েলার্স, ফরেস্ট ডুয়েলার্স, যারা ফরেস্টে থাকতো বা ফরেস্ট ডুয়েল করতো তাদের জন্য দেওয়া হয়েছে আমাদের অরণ্যক্স, মানে অরণ্যতে থাকতো। এবং উপনিষদ হলো আমাদের বেদান্ত, ঠিক আছে। তারপরে নেক্সট পেজে যাই আমরা। থার্ড মণ্ডল আমাদের, বলো 3 নম্বর মণ্ডলে আমাদের কী দেওয়া আছে। 3 নম্বর মণ্ডল অফ ঋগ্বেদাতে আমাদের কী দেওয়া আছে, এবং 10 নম্বর মণ্ডল অফ ঋগ্বেদায় আমাদের কী দেওয়া আছে। ইম্পর্টেন্ট, খুব মনে রাখতে হবে দুটো, না পারলে পরে একবারে মুখস্থ করে নেবে এখান থেকে। তারপরে সামা অ্যান্ড লর্ড সোমা সম্পর্কে ইজ ইন হুইচ মণ্ডল, মানে লর্ড সোমা সম্পর্কে বলা আছে আমাদের কোন মণ্ডলে, ঠিক আছে। মানে সোমরাজ, সেই সোমরাজের কথা বলা হচ্ছে এখানে। তারপরে আমাদের আসে 10 রাজার ওয়ার্ড ইজ ইন হুইচ বেদ, কোন বেদে বলা আছে 10 রাজার ওয়ার্ড সম্পর্কে, এবং কত নম্বর মণ্ডলে, ঠিক আছে। তারপরে ফার্স্ট অ্যাটাক বাই মোহাম্মদ ঘুরি কত সালে প্রথম অ্যাটাক করেছিল। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাটেল অফ তরাইন, প্রথম এবং সেকেন্ড ব্যাটেল অফ তরাইন কত সালে হয়েছিল এবং কার সাথে হয়েছিল সেটাও মনে রাখবে, মনে করার চেষ্টা করবে। তারপর পৃথ্বীরাজ রাসো ওয়াজ রিটেন বাই, পৃথ্বীরাজ রাসো কে লিখেছিল আমাদের, সি দিয়ে নাম শুরু বলে দিলাম। তারপরে কুইন নাইকে দেবী ডিফিটেড হুম, মানে আমাদের কুইন নাইকে দেবী কাকে হারিয়েছিল, অ্যাট আহিলওয়াড়া যে জায়গাটাতে যে যুদ্ধটা হয়েছিল, বা যেই যুদ্ধটা আহিলওয়াড়া নামে পরিচিত, সেটাতে কুইন নাইকে দেবী কাকে হারিয়েছিল, বিখ্যাত একজন ব্যক্তিকে, তার নাম উপরে একবার নেওয়া আছে। তারপরে রিয়াল নেম অফ মোহাম্মদ বিন তুগলক, খুব ইম্পর্টেন্ট আসে। তারপরে আলাউদ্দিন ডিফিটেড কাকাতিয়াস কোন ইয়ারে, আলাউদ্দিন কাকাতিয়াসদের কোন ইয়ারে ডিফিট করেছিল। চলো এবার আমরা মেন পয়েন্টে চলে আসি, দ্যাট ইজ আওয়ার ডিসকাশন। তারপরে 4 স্টেজেস অফ লাইফ, আমাদের লাইফের কটা স্টেজ হয়, 4টে স্টেজ। এখনও যদি এটা প্রযোজ্য নয়, এটা আগে প্রযোজ্য ছিল, ঠিক আছে। এখন সবাই এই জায়গাটাতেই ব্যস্ত, এই জায়গাটাতেই ম্যাক্সিমাম 99% এই জায়গাটাতেই আসক্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে। দেখ সেটা ভেবে লাভ নেই। 4 স্টেজেস অফ লাইফ আমাদের 4টে কী হলো, একটা হলো আমাদের ব্রহ্মচারিয়া, গৃহস্থ, বানপ্রস্থ অ্যান্ড সন্ন্যাস। বানপ্রস্থ মানে বনে গিয়ে থাকবে এবং সন্ন্যাস গ্রহণ করে নেবে। গৃহস্থ মানে প্রথম থেকে বলি, ব্রহ্মচার্য মানে এক থেকে, মানে তোমার প্রথম জীবনের যে প্রথম পর্যায় সেটা তোমার ব্রহ্মচার্য পালন করতে হবে। তারপরে গৃহস্থে ঢুকলা মাঝে, ঠিক আছে, মানে গৃহস্থ বিয়ে টিয়ে করলে। তারপর আমাদের বানপ্রস্থ, মানে সব কিছু ছেড়ে আস্তে আস্তে বনের দিকে চলে যেতে হবে, এবং আমাদের শেষ হলো সন্ন্যাস হয়ে নিজের লাইফ লিড করতে হবে। তারপরে ভেদাস হলো অপরিসীয়। ভেদাসকে আমাদের কি বলা হয়, অপরিসীয়। কেন বলা হয়, নট ক্রিয়েটেড বাই ম্যান, কারণ একটা এমন কথাবার্তা প্রচলন আছে যে আমাদের যে বেদগুলো সেগুলো কোনো মানুষ দ্বারা লেখা হয়নি, দ্যাট ইজ ওয়াই এটাকে কী বলা হয়, অপরিসীয়। তারপরে ইম্পর্টেন্ট মন্ডলস অফ ঋগ্বেদ, অসম্ভব ইম্পর্টেন্ট, দেখে রাখো একবার, রাট্টা মেরে রাখো। যে 3 নম্বর মণ্ডলে আমাদের কী আছে, গায়ত্রী মন্ত্র, বাই সাগা সেজ
বিশ্বমিত্রা ফর সাবিত্রী, আমাদের কে কম্পোজ করেছিল এটাকে? বিশ্বমিত্র করেছিল ফর সাবিত্রীর জন্য, ঠিক আছে। তারপরে 9 নম্বর মণ্ডলের মধ্যে কী বলা আছে? সোমা সম্পর্কে বলা আছে, লর্ড সোমা বা আমাদের লর্ড অফ প্ল্যান্টস বা আমাদের সোমরাস, ঠিক আছে, যেটাকে একটু এনার্জেটিক ফিল করতো, এটাকে তখনকার রেডবুল ভাবতে পারো, ঠিক আছে, সোমাকে তখনকার রেডবুল। তারপরে আসে আমাদের টেন্থ মণ্ডলে আছে আমাদের পুরুষ সুক্ত সম্পর্কে বলা, এবং পুরুষ সুক্ত জিনিসটা কি? এখানে আমাদের এমন একটা কথা প্রচলন আছে যে ব্রহ্মার যে মাউথ থেকে আমাদের কাদের উৎপত্তি হয়েছে? যে ব্রাহ্মণদের উৎপত্তি হয়েছে ব্রহ্মার মাউথ থেকে। ব্রহ্মার যে আম মানে হাত, বাহু থেকে উৎপত্তি হয়েছে ক্ষত্রিয়দের থাই বা আমাদের এই থাইকে মানে থোড়া বলে আই থিঙ্ক, সেটা থেকে উৎপন্ন হয়েছিল বৈশ্য মানে যারা ব্যবসা বাণিজ্য করে, এবং পা থেকে উৎপন্ন হয়েছিল শূদ্রদের, ঠিক আছে, মানে যারা নিচু শ্রেণী তখনকার পার্সপেক্টিভে, ঠিক আছে। এবার আমাদের আসে হলো গিয়ে কি সেভেন্থ মণ্ডলে আছে আমাদের 10 রাজার ওয়ার। আমি জিজ্ঞেস করেছিলাম কোন বেদে আছে, সেটা আমাদের বুঝেই গেলে আই থিঙ্ক কোন বেদে আছে, সেটা আমাদের ঋগ্বেদে আছে, এবং 10 নম্বর মণ্ডলে। এবং কনফেডারেসি অফ 10 কিংস ভার্সেস আমাদের ভারত ট্রাইব, মানে এটা আমাদের 10 রাজার যুদ্ধ কেন বলা হয়? কারণ 10টা রাজা একদিকে নিজেরা কনফেডারেসি তৈরি করেছিল, মানে এই গাঠবন্ধন ভাবতে পারো, ঠিক আছে, এবং অপর দিকে ছিল কি আমাদের ভারত ট্রাইবের কিং। তারপরে আসি নেক্সট পয়েন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাটেলস ডিড মোহাম্মদ ঘোরি ডিফিটেড? মোহাম্মদ ঘোরি জয়চাঁদকে ডিফিট করেছিল কোন ব্যাটেলে, ঠিক আছে, 1194 সালে। ইম্পর্টেন্ট, এইটাতেও প্রশ্ন তৈরি হয়ে যায়, ঠিক আছে, যে এটা হলো আমাদের ব্যাটেল অফ চান্দাবাড়ে আমাদের জয়চাঁদকে হারিয়েছিল 1194-তে, ঠিক আছে। এবং এর ফার্স্ট ব্যাটেল হলো তরাইন, ফার্স্ট ব্যাটেল অফ তরাইন কোথায় আমাদের, মানে কার সাথে হয়? পৃথ্বীরাজ 3-র সাথে মোহাম্মদ ঘোরির। এবং সেকেন্ড ব্যাটেল অফ তরাইন জাস্ট তার পরের বছরই হয় মোহাম্মদ ঘোরি আর আমাদের পৃথ্বীরাজ চৌহানের সাথে, ঠিক আছে। এটা পৃথ্বীরাজ 3 বা পৃথ্বীরাজ চৌহান সেম লোক। আর এই প্রথমটাতে আমাদের ঘোরি হারে এবং দ্বিতীয়টাতে আমাদের ঘোরি জিতে যায়। তারপরে এই পাশেই দেখো দেওয়া রয়েছে যে মোহাম্মদ ঘোরি 1175-এ অ্যাটাক করে মুলতান এরিয়াতে আমাদের প্রথম এটা অ্যাটাক হলো মোহাম্মদ ঘোরির। কেবল যে প্রশ্ন আমি করেছিলাম যে প্রথম কত সালে অ্যাটাক করে, সেটা 1175। এবং 1178-এ ব্যাটেল অফ আহিলওয়াড়া অ্যান্ড খায়দারে ডিফিটেড বাই কুইন নাইকে দেবী একে বাগায়, ঠিক আছে, মোহাম্মদ ঘোরিকে। এবং মুলারাজ, এই দুজন ছিল, বাই কুইন নাইকে দেবী নামটা থেকে বেশি কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। তারপরে কুতুবুদ্দিন আইবক ওয়াজ ঘোরি স্লেভ মিলিটারি কমান্ডার, যে কুতুবুদ্দিন আইবক পরে আমাদের স্লেভ ডাইনেস্টি ফাউন্ড করে, যার জামাই ইলতুৎমিশ, ঠিক আছে, সেই কুতুবুদ্দিন আইবক এর একজন স্লেভ ছিল, ঠিক আছে। এবং আস্তে আস্তে এর সাথে স্লেভদের নিয়ে আসে, তখন থেকেই এই স্লেভ ডাইনেস্টি আস্তে আস্তে সূচনা হতে থাকে। তারপরে পৃথ্বীরাজ রাসো কে লিখেছিল? আমাদের চন্দবরদাই। এবং হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য স্লেভ জেনারেল আলাউদ্দিন খলজি হু লেড হিজ আর্মি ইন দ্য ব্যাটেল অ্যাগেনস্ট রামচন্দ্র অফ দেবগিরির ব্যাটেলের সময় যে আলাউদ্দিনের যে স্লেভ জেনারেল, সেটা কে ছিল? এটা হলো মালিক কাফুর বা আমাদের হাজার দিনারি। যে পদ্মাবত মুভিটি দেখোনি তাকে রেকমেন্ড করছি, দেখে আসো। তারপরে আমি আর কিছু বলতে চাইছি না, সে সবটা বুঝে যাবে। তারপরে এবার এই উলুগ খান কার আসল নাম ছিল বলো তো? আমাদের মোহাম্মদ বিন তুগলকের। উলুগ খান প্রিন্স জওনা খান। এটা একটু পজ রাখো তো, উলুগ খান না জওনা খান, এটা একটু পজ রাখো তো। এই কোশ্চেনটা আমি একবার রেকটিফাই করবো, আমার একটু অন্যরকম মনে হচ্ছে, কোশ্চেনটা একটু গরমেল মনে হচ্ছে। তারপরে এখানে আসো দেখো, ইয়াদাভাস অফ দেবগিরি, মানে দেবগিরি যে ইয়াদবরা ছিল তাদেরকে কত সালে হারায় আলাউদ্দিন খলজি? 1308। হৈসালা অফ হালিবিডুদের কত সালে হারায়? এটা আমাদের হারিয়েছিল 1311। এবং আমাদের কাকাতিয়াজ অফ ওয়ারাঙ্গেলদের কত সালে হারায়? 1310। এবং পান্ডিয়া অফ মাদুরাই, এটা আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু একটু আগে, ঠিক আছে। এবং পান্ডিয়াস অফ মাদুরাই তাদেরকে কত সালে হারায়? 1311, একদম পরপর 1308, 11, 10, 11, ঠিক আছে। ফির পান্ডিয়া, তখন এই পান্ডিয়ার তখন যার সাথে এই ব্যাটেলটা হয়েছিল সে, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেল আমরা কী করে জিনিসটাকে পারসিউ করছি আমাদের কোশ্চেন অ্যান্সারগুলোকে। সো আজকে এই 10টা কোশ্চেনই ছিল, পরের দিন আবার 10টা কোশ্চেন আমি নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। সো মানে যাতে করে তোমরা স্যারের ক্লাসটাও ঠিকঠাক করে করতে পারো, এবং যেন আমার এই ক্লাসগুলো তোমার কোনো বার্ডেন না ফিল হয়। ছোটো ছোটো ক্লাস থাকবে, দেখবে, শুয়ে দেখবে, একবার করে নিজের মাথায় নিজে রিকল করবে, যেখানে মনে পড়বে না, আর একবার রাটটা মেরে নেবে, হয়ে গেল, ইজি পিজি, ঠিক আছে। সো চলো, ক্লাস ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, নাহলে একটা ডিমোটিভেশন একটা ব্যাপার থাকে, ঠিক আছে। সো চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।